কাজ শেষ করে জিমিন একা ঘরে বসে আছে। সবাই সবার কাজে ব্যস্ত। জিমিনের জ্বর নেই, কিন্তু মনও ভালো নেই। লিসা কোচিংয়ে গেছে, রোজ কলেজে। পরিবারের বড়রা তাদের কাজে ব্যস্ত। জিমিন কিছুক্ষণ ভেবে ফোন বের করলো, ডায়াল করলো ইউনোর নাম্বারে। অনেক দিন পর যাকে ট্র্যাপ করতে চায় সে নিজে থেকে কল দিয়েছে। এরা যেন মেঘ না চাইতেই জল। ইউনো কল রিসিভ করলো, বলল হ্যালো। জিমিন অস্বস্তি রেখে গলা খাকারি দিয়ে বলে, একটু দেখা করতে পারবেন আজকে? ইউনো হালকা হেসে বলে, হ্যাঁ, আমাদের বন্ধুত্ব তো এমনটাই। আমি তো ভেবেছিলাম তুমি আমাকে ভুলে গেছো। এমন কিছুই না, এক্সামের ঝামেলা ছিল। এখন একটু মাইন্ড সুইং হয়েছে, একটু ফ্রেশ হাওয়া লাগাতে চাই। ওকে, আমাকে লোকেশন মেসেজ করে দাও, আমি আসছি। আচ্ছা বলেই কল কেটে দেয় জিমিন। আয়নার সামনে দাঁড়িয়ে ওড়না সাবালিলভাবে গায়ে দিয়ে চুলগুলো একটি ব্যান্ড দিয়ে বাঁধে। বের হওয়ার সময় জিনকে বলে, আমি একটু আসছি মা, বাইরের হাওয়া লাগাতে চাই। মিসেস জিন যেতে দেয় জিমিনকে। জিমিন বের হওয়ার পর ন্যান্সি বলে, মেয়েকে এত উড়ন্ত হতে দিচ্ছ কেন? তাহলে কি মেয়েকে বেঁধে রাখবো? আমি এমনটা বলছি না। আমার সুগা তো ফ্রি আছে। জিমিন কোথাও গেলে সুগা ওকে দিয়ে আসবে, আবার নিয়ে আসবে। কলেজ, কোচিং এগুলো আলাদা কথা, কিন্তু হুটহাট বাইরে যাওয়া তো ভালো না। ন্যান্সির কথাগুলো অন্য ইঙ্গিত করলেও মন্দ লাগেনি জিনের কাছে। জিমিন এখন প্রাপ্তবয়স্ক। এই সময় মেয়েদের অনেক দিকেই নজর যায়। কিছুক্ষণ ভেবে জিন বলে, তুমি ঠিকই বলেছ। জিমিন আজকাল একটু বেশি উড়ছে। দেরি করে আসা যাওয়া আমার পছন্দ না। জিনের এমন কথা শুনে ন্যান্সি হেসে দেয়। তার তো এটাই উদ্দেশ্য, জিমিনকে ঘরবন্দি করে সুগার করে দেওয়া। তার ডাক্তার হতে চায়, তার জীবন ভিন্ন। কিন্তু জিমিন, তার কোনো স্বপ্ন নেই। জিমিনকে সুগা পাবে আর জংকুককে জেনি। এদের দ্বারা তার স্বার্থ উসুল হবে। জিমিনের সাথে কথা শেষ করে ইউনো তেকে মেসেজ করে, আপনার প্ল্যান কাজ করছে ম্যাম। আজ পাখি নিচ থেকেই খাঁচায় দেখা দিতে আসছে। ইউনোর মেসেজ দেখে তে ঠোঁট প্রসারিত করে হাসে। সে বুঝতে পারে ইউনোর কথার মানে। তের সামনাসামনি সোফায় বসে আছে জংকুক, দৃষ্টি তার তের দিকে। তাদের আড়াআড়ি সোফাতে বসে আছে জেহব ও আয়ু। মাঝখানে একটি ট্রি টেবিল, সেখানে আছে দুপুরের ভিন্ন খাবার। জংকুক তের হাসির দিকে তাকিয়ে বলে, তো মায়াবতী, গুড নিউজ পেতে খুব ভালো লাগে। তের হাসিতে ঠোঁট জোড়া একটু চওড়া হয়, কিন্তু জংকুকের কথায় তা স্বাভাবিক হতে থাকে। জংকুক তের এই আতঙ্ক দেখে বলে, জীবন যুদ্ধে ভয় পেতে নেই মায়াবতী, আমি তো শুধু এমনি বলছিলাম। তোমার এই মিষ্টি হাসি তো সবসময় দেখা হয় না, তাই হঠাৎ একবার কি দুইবার দেখেছি। তে জংকুকের কথাটি স্বাভাবিক নিয়ে বলে, জীবন যুদ্ধে তে ভয় পায় না। ভয় নামের শব্দ তে তার ডিকশনারিতে রাখে না মন্ত্রীমশাই। জংকুক তার বাম দিকের বুকের উপর হাত রেখে বলে, মাই ব্রেভ মায়াবতী আমার এই জায়গাটায় বসবাস করে। জেহব এবার জংকুকের দিকে তাকিয়ে বলে, কিন্তু বস, আপনি ম্যামের কোন জায়গায় বসবাস করেন? আইওয়ারতে হেসে দেয়। জংকুক জেহবের দিকে তাকিয়ে বলে, তোমাকে কেন দেখাবো আমার বসবাস? তুমি তোমার বউয়ের সাথে সুখে করো বসবাস। এদের কথা শুনলে আয়ু খুব মজা পায়। আয়ু জংকুককে বলে, আপনি একমাত্র সেই ব্যক্তি যে জেহবকে সঠিকভাবে শায়েস্তা করতে পারেন। জংকুক নিজের এত ভালো সুনাম শুনে বলে, আমার থেকে ট্রেনিং নিও। তোমার বর সুবিধার না, ওকে টাইট দিয়ে রাখতে হয়। জেহব এবার মুখটা বিড়ালের মতো করে রাখে। আয়ু তো হো হো করে হাসতে থাকে। এই জংকুক যেমন জেহবকে আগলে রাখে, ঠিক তেমনই জেহবকে পচাতে থাকে। তে এদের কনভারসেশন শুনে এবার ব্যাগ থেকে ল্যাপটপ বের করে। জংকুক তার ঢাকার লোকদের সাথে কনভারসেশন করতে থাকে। কোথায় কার কি হয়েছে এসব খোঁজ নিতে থাকে জংকুক। তে ল্যাপটপে দেখছে তার ফ্যাক্টরির নতুন ড্রেসগুলোর সাথে কোন হিরোইনের অ্যাড বেশি ভালো মানাবে। জিমিন ও ইউনি এসে বসেছে একটি কফি হাউসে। দুজনের সামনে কফি। ইউনো কফি নিয়ে চুমুক দিলেও কফি হাতেও নেয় না। তার কেমন যেন লাগছে। এতদিন তো সুগার সাথে চা শেয়ার করত। সবসময় তার কয়েক চুমুক পরে সুগা সেই কাপে চুমুক দিত। তারপর বলতো, তোর এই চায়ের কাপটাও আমার এক নেশা, এখানে আছে তোর ভালোবাসা। জিমিন কল্পনা করতে থাকে সেই মুহূর্ত। ভাবতে ভাবতেই জিমিনের চোখ দিয়ে গড়িয়ে পড়ে অশ্রুকণা। চারকোনা চিকন চশমার ভিতর দিয়ে বয়ে যাওয়া অশ্রু দেখতে পেল ইউনো। টেবিলে থাকা টিস্যুর বক্স থেকে একটি টিস্যু নিয়ে জিমিনের সামনে ধরল। জিমিন তাকালো সেদিকে। ইউনো বলল, জীবনে যে নিজেকে প্রিয় ব্যক্তির জায়গা করে নেয় সে হাজারো তিক্ত কাজ করলেও প্রিয়ই থেকে যায়। জিমিন ইউনোর হাত থেকে টিস্যু নিয়ে চোখের পানি মুছে বলে, এটা নর্মাল অ্যালার্জি, বেশি কিছু না। আমি কি বলেছি বেশি কিছু? জিমিন আমতা আমতা করতে করতে বলে, না মানে
বন্ধুত্বের সম্পর্ক আমাদের জিমিন, এখানে ইনসিকিউর হওয়ার তো কোনো কথা নয়। জিমিন হালকা হাসি দিয়ে বলে, ঠিকই বলেছেন আপনি, আমাদের বন্ধুত্বে কোনো ত্রুটি নেই। তুমি কিন্তু আমাকে বন্ধুত্বের দাবিতেই ডেকেছো। আমি তোমার বর্তমান অবস্থা সম্পর্কে অবগত নই, কিন্তু তোমার মন খারাপ সম্পর্কে অবগত। কারণ একজন মানুষের মন খারাপের সময় তার বন্ধুত্বের সাপোর্ট লাগে। ঠিক বলেছেন আপনি, আসলে আমার এখন একটু বন্ধুত্বের প্রয়োজন। আমার সাথে মেশার কেউ নেই, সবাই যে যার মতো ব্যস্ত। আমি আমার একাকিত্ব সঙ্গী আমার উপন্যাসকেই বেছে নিয়েছিলাম, কিন্তু এখন ওখানেও মন বসতে চায় না। যদি কিছু মনে না করো তাহলে আমাকে কি শেয়ার করা যাবে? জিমিন মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায়, তারপরে বলে, আসলে আমি একজন ভুল মানুষের প্রতি দুর্বল হয়েছি। মানুষটির যত প্রকার সাইট আমি দেখেছি সবই জঘন্য। আমি তাকে একটাও ভালো কাজ করতে দেখিনি। মেয়ে নিয়ে ঘুরতে দেখেছি, মেয়েদের সাথে বারে যেতে দেখেছি, মেয়েদের সাথে ফুর্তি করা তার স্বভাব। এখন তো আবার তাকে বলেও বলতে পারল না জিমিন। খুন করা শব্দটি ব্যবহার করতে কেমন দ্বিধা লাগছে তার মাঝে। ইউনো বলে, কি হলো, কি দেখেছিলে? আছে কিছু একটা, কিন্তু এগুলো দেখে তার উপর ঘৃণা ধরে গেছে। কিন্তু তার অবর্তমানে আমাকে তার জন্য খুব করে মনটা পুরায়। ইউনো জিমিনের চোখের দিকে তাকিয়ে বলে, এটাকে কি বলে জানো? জিমিন মাথা নাড়িয়ে বুঝিয়ে দিল না। ইউনো বলে, মনের গহীনে তাহার বসবাস। জিমিন অবাক নয়নে তাকিয়ে বলে, কিন্তু জিমিন কিছু বলার আগেই ইউনো বলে, আমরা যখন তাকে ভালোবাসি তার ব্যাকগ্রাউন্ড দেখি না। দেখো জিমিন, আমি বলবো না তুমি ওই লোকটিকে ভালোবেসে গ্রহণ করো, এটা একান্তই তোমার সিদ্ধান্ত। কিন্তু বন্ধু হিসেবে বলবো যে ভালোবাসা মানুষ বিবেচনা করে হয় না, ভালোবাসা হয় মন থেকে। এটা যে কোনো সময় যে কোনো মুহূর্তেই গড়ে ওঠে। আপনার মনে হয় আমি তাকে ভালোবাসি? ইউনো জিমিনের দিকে তাকিয়ে বলে, তোমার প্রতিটা কথায় আমি তার জন্য ঘৃণা দেখিনি জিমিন, দেখেছি আফসোস, ভালোবাসা হারানোর আফসোস। তাহলে আমি কি করব? আমি এমন লোককে কখনোই গ্রহণ করতে পারবো না। টেক ডিস্টেন্স, অথবা তাকে ভালো হওয়ার সুযোগ দাও। সম্ভব না, ওরা ফুল ফ্যামিলি এমন। ফ্যামিলির উপর ডিপেন্ড করেই তো মানুষ তার কালচার পাবে, কিন্তু ভালোবাসা মানুষকে বদলে দেয়। আমি বলবো তুমি তোমার মনকে শোনো। মন তো চাচ্ছে তার কুকর্মের জন্য তাকে শাস্তি দিতে, তাহলে চলো দেই তাকে শাস্তি। কিভাবে? তার দুর্বলতাকে হাতিয়ার বানিয়ে। জিমিন তাকালো ইউনোর দিকে, ভাবতে থাকে সুগার দুর্বলতা। মনে পড়ল সুগার বড় দুর্বলতা তো সে নিজেই। অন্তঃপর একটি মিষ্টি হাসি দিয়ে বলে, আপনি একদম ঠিক বলেছেন, তার দুর্বলতা দিয়েই আমি তার শেষ করব। গুড। জিমিন কিছু একটা ভেবে ইউনোকে বলে, আচ্ছা আপনি কি কখনো একজন খুনিকে নিজের জীবনের জায়গা দিবেন? ইউনো জিমিনের দিকে সরু চোখে তাকালো, তারপর বলে, খুনের দুইটি রূপ থাকে জিমিন। একটি রূপ নিঃস্বার্থভাবে কারো ভালোর জন্য, তো আরেক রূপ নিজের অসৎ পথের সাধ্যসিদ্ধির জন্য। আমি বুঝে শুনে পা ফেলবো আমার জীবন সঙ্গীর দিকে। জিমিন আলতো হেসে কফি শেষ করে বিদায় নিল। জিমিনের যাওয়ার দিকে তাকিয়ে আছে ইউনো। জিমিনের চুলগুলো অনেক বড়, ঝুঁটি বেঁধে পিছনে ঝুলানো চুলগুলো দুলতে থাকে। ওনার আঁচল দুই পাশে সুন্দর করে মেলে রাখা, তাই জিমিনের পিছন থেকে ওনার দুই আঁচল ও চুলগুলো খেলা করতে থাকে। সেদিকে তাকিয়ে ইউনো বলে, 21 বছরের এক যুবক খুন করে জেল খেটেছে। আজ তাকে জিজ্ঞাসা করা হচ্ছে কোনো খুনিকে তার জীবনে জায়গা দিবে কিনা। কথাগুলো বলেই চোখ বন্ধ করে ইউনো। চোখের পাতা বন্ধ করতেই দুই চোখ দিয়ে বিন্দু বিন্দু ফোঁটা বের হয়। চোখের সামনে ভাসছে আকাশি রঙের কামিজের সাথে সাদা রঙের বেল্ট ও সেলোয়ার পরিহিতা এক কিশোরী স্কুলে যাচ্ছে। দুই পাশে দুটো মোটা মোটা বেনুনি, কাঁধে স্কুল ব্যাগ। কখনো কখনো সে ইউনোর দিকে তাকিয়ে দাঁত বের করে হেসে হেসে বলে, ওহে কালাচান, এমনে চাইয়া কি দেহ? ইউনো দেখতে কালো, তাই মেয়েটি তাকে কালাচান বলেই ডাকত। সহজ সরল ইউনোর মাথায় তেল, মাঝখানে সিঁথি করে রাখা। মেয়েটির দিকে তাকিয়ে 32 দাঁত বের করে বলে, তোরে দেখি রে হুরপরি, তুই দেখতে একবার হুরপরিদের মতো রে। পরি নামের মেয়েটি সাথে সাথেই হেসে দেয়, কিন্তু আজ সে নেই। তার জন্য ইউনো নিজের বাম পাশটায় আজও শূন্যতা বোধ করে। ইউনোর ভাবনার মাঝে তার ফোনে একটি মেসেজ আসে, তাতে লেখা, মিস ইউ ব্ল্যাক ডায়মন্ড, কবে হবা আমার বাবুর আব্বু? ইউনো মেসেজটি পড়ে নিজেকে বিড়বিড় করে বলে, ওরে তোর বোনকে ফাঁসাতে চাই, তুই কেন ফেসে এলি? সন্ধ্যায় আশ্রমে যাবে বলে নিজেকে রেডি করছে তে। ফ্যাক্টরি থেকে আশ্রমের লোকজন ভালোবেসে তেকে একটা তাঁতের শাড়ি কিনে দেয়। ওটা পরে আয়নায় নিজেকে তৈরি করতে থাকে। ফুল হাতা নীল তাঁতের শাড়ি দিয়ে একদম বাঙালি আবির্ভাব ফুটিয়ে তোলে নিজের মাঝে। শাড়ির উপরে চিকন কাজের একটি হার গলায় দেয় তে। হাতে কিছু গোলাপি ও কালো রঙের কম্বিনেশনের চুড়ি পরে।
কপালে ছোট একটি কালো টিপ দেয়তে নিজেকে আয়নায় দেখে নেয়। সব দিক থেকেই পারফেক্ট আছে সে। বাইরে বের হলে ব্যস্ত হবে, তাই এখনই যিশুকে কল দিয়ে কথা বলতে চাইতে যিশুকে ভিডিও কল দেওয়ার সাথে সাথে কল রিসিভ করে যিশু। যিশু তের দিকে তাকিয়েই বলে, আমার মায়াবতী মা। তে হেসে দেয়, বলে, তুমিও যিশু মা? কেন, তোমার মন্ত্রীমশাই একাই তোমাকে মায়াবতী বলবে, আমি বলতে পারি না? তুমি আমার দ্বিতীয় মা, তুমি তো আমাকে ভালোবেসে ডাকবেই। আশ্রমে যাচ্ছ বুঝি? হ্যাঁ, আমার সামনে থাকলে এখন তোমাকে আমি কালো টিকা দিয়ে দিতাম। তোমাকে মাশাল্লাহ অপূর্ব লাগছে। বলছো? হ্যাঁ রে মা, তোমার মন্ত্রী মশাই ফিদা হয়ে যাবে। হসপিটালের কি অবস্থা যিশুমা? সবকিছু নর্মাল, একটু একটু ভালো রেসপন্স পাচ্ছি, জানি না কি হয়। তের মুখ প্রথমে খুশির ঝলক দেখা দিলেও শেষে একটু ফ্যাকাশা হয়ে যায়। তার অপেক্ষার অবসান কবে ঘটবে? যিশু এটা দেখে বলে, আরে ডোন্ট ওয়ারি, আগের থেকে ভালোই রেসপন্স এসেছে। আশা করা যায় বেস্ট কিছু হবে। তাই যেন হয় যিশুমা। আমার ভালোবাসার জন্য অনেক কিছুই করেছি। আমি চাই তাড়াতাড়ি সব কিছু ঠিক হয়ে যাক। আমার অপেক্ষার যে শেষ হয় না যিশুমা। মায়াবতীকে দুর্বল মানায় না। আমাদের শিক্ষা কি তুমি ভুলে গেছো? না যিশুমা, আমি কাল এসে তোমার কোলে ঘুমাবো। তুমি রেডি থেকো। বাই বাই বলেই কল কেটে দেয় যিশু। গাড়ি এসে থামলো আশ্রমের সামনে। গাড়ির ব্যাক সাইড থেকে বের হয় তে ও জঙ্কুক। তার পিছন থেকে আরো একটি গাড়ি আসে। সেখান থেকে বের হয় আয়ু ও জেহব। সবাই এসে আশ্রমের মেন গেটে এসে থামে। ছোট ছোট বাচ্চারা মন্ত্রীর জন্য স্বাগতমের ব্যবস্থা করে রেখেছে। জঙ্কুক একটি ছাইরঙা ব্লেজার পরেছে, তে নীল রঙের তাঁতের শাড়ি। জঙ্কুক ও তের দিকে তাকিয়ে আসে সবাই। তাদের খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। আশ্রম কর্মী এসে একটি ফুলের তোড়া দেয় জঙ্কুকের হাতে। জঙ্কুক হাসি মুখে তোড়াটি নেয়। সবাই মিলে আশ্রমের ভিতরে ঢুকলো। প্রথমে জঙ্কুক ও তে, তার পিছনে জেহব ও আয়ু। সবাই আশ্রমের চারপাশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। আয়ু এসে তের পাশে দাঁড়িয়ে পড়ে। জঙ্কুক ও জেহব আশ্রম কর্মীদের সাথে কথা বলে। তারা জঙ্কুককে আপ্যায়নের স্থানে নিয়ে বসিয়ে দেয়। কিছু নাস্তা পানি করতে দেওয়া হয় জঙ্কুককে। তেকেও ডাকা হয়েছে, কিন্তু তে একটু পর আসছি বলেছে। আয়ু তের পাশে দাঁড়িয়ে সবকিছু দেখতে দেখতে বলে, সবার সবকিছু পূরণ হয়, শুধু আমাদের উদ্দেশ্য বাদে। তে আয়ুর কাঁধে হাত রেখে বলে, ওটাও পূরণ হবে বোন। কিভাবে আপু? আমার জন্মের পর না পেলাম মায়ের ভালোবাসা, না পেলাম বাবার, অথচ ওদিকে যার জন্য আমাদের এই অবস্থা তারা সুখে। বলতে না বলতেই আয়ুর চোখ থেকে পানি পড়তে থাকে। তে আয়ুর চোখের পানি মুছে বলে, বড় বোন হয়ে আমি এখনো স্ট্রং। তোমাকেও এমন হতে হবে। আমাদের বাবা নামক নরপশুর শেষ দিন হবে, খুব শীঘ্রই হবে। শিরায় শিরায় ভোগ করবে সে। দাঁত কটমট করে বলে তে। আয়ু শান্তি পায় তের কথায়। মিস্টার সুবিন ও মিসেস ন্যান্সি, এই দুই বোনের জীবনের কাল ছিল। এখন এই দুই বোন বড় হয়ে তাদের জীবনের কাল। আয়ুর গ্রাজুয়েশন শেষ। তে চেয়েছিল একটা ফ্যাক্টরি আয়ুর দায়িত্বে দিবে, কিন্তু আয়ু না করেছে। তার কথা মতে আমি জেহবের সাথে সুখে আছি। আমার ছোট সংসারে সবার সাপোর্ট ও ভালোবাসা আছে। বেশি উপরে যেতে গেলে আমি এগুলো পাবো না। তে যেমন ভালোবাসার কাঙাল, আয়ু নিজেও তেমন। তাই তে আয়ুকে পরিপূর্ণ ভালোবাসায় পূর্ণ রেখেছে। জেহব ছেলে ভালো মনের, সে নিজেও আয়ুর জন্য পাগল। জেহবের সামনে 1 মাস বন্ধুত্বের রূপ নিয়ে ঘুরতে না ঘুরতেই জেহব আয়ুকে ভালোবেসে ফেলে। তারপর জেহব আয়ুকে বিয়ে করে। আশ্রমের একটি বাচ্চা মেয়ে এসে তের হাত ধরে ঝাঁকিয়ে বলে, ম্যাম ম্যাম আপনাকে খেতে ডাকছে, আসুন। তে বাচ্চাটির দিকে তাকিয়ে থাকে। কি সুন্দর ফোকলা দাঁতের একটি গুলুমুলু মেয়ে। তের হাত ঝাঁকিয়ে ঝাঁকিয়ে হাসতে থাকে। তে হাঁটু গেড়ে বাচ্চাটির সামনে বসে বলে, তোমার নাম কি? মেয়েটি ফোকলা দাঁত দিয়ে খিলখিলিয়ে বলে, হাসি। আমাকে আশ্রমের সবাই হাসি বলে, কারণ আমি সারাদিন হাসতে থাকি। তে বাচ্চাটিকে জড়িয়ে ধরে কল্পনা করে নিজের ছোটবেলার স্মৃতি। তে ছোটবেলায় প্রচুর ইউনজনের শাড়ি পরতো। একদিন সুবিন বাসায় আসার আগেই ইউনজনের শাড়ি পরে আয়নায় ফোকলা দাঁত নিয়ে হাসতে থাকে। বাচ্চা মানুষদের কাজই কারণে অকারণে হাসতে থাকা। সুবিন তেকে দেখে বলতেন, আমার তেমা, আমি এখন বউ সেজেছি বাবা, আমাকে কি বউ লাগছে? হ্যাঁ হ্যাঁ, খুব বউ বউ লাগছে বলেই জড়িয়ে ধরতেন তেকে। ইউনজুন এদের বাবা মেয়ের ভালোবাসার ভিতর ঢুকে বলতেন, আমার মা এত বউ সাজে কেন? বরের তো ঠিকানা নেই। তে বউ সাজ নিয়েই হাত রেখে বলতো, আমি এখন বিয়ে করব না, বিয়ে করলে তোমাদের থেকে দূরে যেতে হবে। ইউনজুন তেকে কাছে নিয়ে বলতেন, তোমাকে আমাদের কাছে রাখার ব্যবস্থা করব মা, তুমি আমাদের থেকে দূরে থাকবে না। তোমার বোন নিজে তার সিংহাসন তোমার রাজত্বে চালাবে। তে খুশি হয়ে বলেন, হ্যাঁ সত্যি বলছো মা? আমার বর আমাকে নিয়ে যেতে আসবে না, এখানেই থেকে যাবে? ইউনজুন মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝিয়ে দিতেন। তে ওরূপে তখনকার তেইয়ং সুবিনের দিকে তাকিয়ে বলতো, আমি তোমাদের কাছে থাকবো বাবা। কি মজা কি মজা
বলেই বাবা মাকে চুমু খেত তে। দৃশ্যগুলো চোখের সামনে ভাসতেই তে কান্না করে দেয়। হাসি নামের মেয়েটিকে বলে, ছোটবেলা সুন্দর রে হাসি, তখন না চাইতেও হাসি পায়, আর তারপর যখন বড় হবি, লোকজন চিনতে থাকবি, তত বেশি কষ্ট পাবি। হাসির কিছু দেখলেও আর হাসতে ইচ্ছা করবে না। বোকা হাসি কিছুই বুঝলো না। আয়ু এমনি বাবা মায়ের ভালোবাসা পায়নি, তাই তার কষ্ট লাগছিল। এখন আবার তের কষ্ট দেখে আরো বেশি কষ্ট পাচ্ছে। হাসি তেকে সোজা করে তের চোখের পানি মুছে দিয়ে বলে, তুমি কান্না করছো কেন? তোমার কাছে কি চকলেট নেই? আমি তো চকলেট কিনতে পারি না, কিন্তু তুমি তো এই সুন্দর সুন্দর জামা কাপড়ের মতো চকলেট কিনতে পারবে। তে ফোঁস করেই হেসে দেয়। হাসি তে ও আয়ুকে টানতে টানতে বলে, চলো চলো, ওরা সব খাবার খেয়ে নিবে তো, আমরা তো কিছুই পাবো না, তাড়াতাড়ি চলো। তে ও আয়ু হাসির টানাটানিতে দৌড়াতে থাকে। জঙ্কুক ও জেহব এটা দেখে হেসে দেয়। আয়ু নিজেও শাড়ি পরেছে। শাড়ি পরা দুই নারীকে এক ছোট্ট বাচ্চা দুই হাতে টেনে নিয়ে দৌড়ে আসছে। এটা সবাইকে মিষ্টি মধুর দৃশ্য তৈরি করে দেয়। তে ও আয়ু একে অপরের দিকে চেয়ে মিষ্টি হেসে বলে, এই জীবনটাই তো আমরা চাই। তে হাসিকে হাত ধরে টেনে নিজের মাঝে বসিয়ে দেয়। নাস্তায় থাকা রসমালাই হাসিকে খাইয়ে দেয়। সবাইকে বলে, বাচ্চাদের এখানে নিয়ে আসুন, আজ আমি তাদের খাইয়ে দিব। আশ্রম কর্মী বাচ্চাদের নিয়ে আসে। ভিন্ন ভিন্ন বাচ্চারা হাজির হয়। কিছু কিছু বাচ্চাদের পা নেই, তারা হুইল চেয়ার করে আসছে। কিছু কিছু প্রতিবন্ধী বাচ্চা, তো কিছু বাচ্চা বোবাকালা। আবার হাসির মতো সুস্থ কিছু বাচ্চার জীবন এমনিতেই বাবা মাহীন। তে ও আয়ু সবাইকে চকলেট দেয়। জঙ্কুক ও জেহব মিলে সবাইকে শীতের পোশাক ও কিছু খাতা কলম দেয়। তে তার আশ্রমের সরকারি শিক্ষা ব্যবস্থা করে রেখেছে। এখন জঙ্কুক থাকাতে আরো বেশি উপকার হলো। নাস্তা খেয়ে সবাই আশ্রমের সামনে বড় ফাঁকা মাঠে এসেছে। এখানে খেলাধুলার ব্যবস্থা করা হয়েছে। বাচ্চারা প্রতিদিন বিকেলে এখানে খেলাধুলা করে। আজ এখানে বাস্কেটবল খেলার ব্যবস্থা করা আছে। শুধু আজকের জন্য না, এই ব্যবস্থা এখানে রেডিমেড করাই থাকে। জঙ্কুক এটা দেখে বলে, তোমরা বাস্কেটবল খেলো? বাচ্চারা চিল্লিয়ে বলে, হ্যাঁ, আমরা সব ধরনের শিক্ষা অর্জন করি। জঙ্কুক বাচ্চাদের উৎসাহিত করতে বলে, চলো আমরাও খেলি। বাচ্চারা উৎসাহ পায়, বলে, হ্যাঁ হ্যাঁ খেলবো, চলো চলো। তে না করে বলে, এটা বাচ্চাদের খেলার জায়গা, কোনো বুড়োদের না। জঙ্কুক ভ্রু কুঁচকে বলে, মায়াবতী কি ভয় পাচ্ছে? এক্সকিউজ মি, আমি না বাঘকেও পোষ মানাই, এটা তো বাস্কেটবল। তাহলে চলো খেলা শুরু করি। চ্যালেঞ্জ করছেন? চ্যালেঞ্জ ধরতেই পারো। জেহব বেবি, তোমরা সবাই লাইন দিয়ে দেখতে থাকো, আজ আমি আর আমার মায়াবতী বাস্কেটবল খেলবো। জেহব বলে ওঠে, ওকে বস। বাচ্চারা আয়ু ও জেহব মিলে চারপাশে ঘিরে থাকে। আশ্রম কর্মী বাবুর্চিদের কাছে রান্নার দিক দেখছে। রাতের রান্না হচ্ছে ওইদিকে। সবার মুখে এখন ফুটেছে হুররে। তার সাথে সবাই মিলে হাততালি দিতে থাকে। এদের মাঝখানে তে ও জঙ্কুক সামনাসামনি মুখ করে দাঁড়িয়ে আছে। মাঝখানে বল রাখা। জঙ্কুক তার এক পা দিয়ে বলে কিক দিয়ে ছুটতে থাকে বলের পিছনে। তে নিজেও দৌড়াতে থাকে, কিন্তু তে তো শাড়ি পরা, সে কি আর জঙ্কুকের মতো তড়িৎ গতিতে যেতে পারবে? কখনোই না। জঙ্কুক বল নিয়ে দ্রুত এগোতে থাকে। তে হার মানার পাত্রী না, তাই সেও ছুটছে। অবশেষে তে বলের কাছে যেতেই জঙ্কুক বল হাতে নিয়ে মাটির দিকে আপ ডাউন করতে থাকে। তে তাকিয়ে আছে সেদিকে, সুযোগ খুঁজছে কখন বল নেওয়া যায়। তে একবার জঙ্কুকের থেকে বল নেওয়ার চেষ্টা করতেই জঙ্কুক বলটি বাস্কেটে ঢুকিয়ে দেয়। 3 রাউন্ডের খেলা হবে। প্রথমবার জঙ্কুক জিতে যায়। আয়ু বাদে সবাই হাততালি দেয়। বাস্কেট থেকে বল পারতেই তে তাড়াতাড়ি করে বল নিয়ে নেয়। বল নিয়ে পা এদিক ওদিক করছে, তারপর বল মাটির দিকে আপ ডাউন করতে থাকে। তের শাড়ির আঁচল ছেড়ে দেওয়া ছিল, বাম হাতে পুরোটাই আঁচল। এদিকে তের কাঁধ অব্দি মাঝামাঝি চুলগুলো ছেড়ে দেওয়া। হেলতে দুলতে থাকার সময় তের চুলগুলো নাকে মুখে এসে পড়ছে। জঙ্কুক মাজায় হাত দিয়ে আবারও হাত দুটো উপরে করে ঘাড় কাত করে তেকে দেখতে থাকে। তে বল নিয়ে যেই একটু এগোতে যাবে, ওর আঁচল উঠতে শুরু করে, যার ফলে তের হাত উঁচু করে আঁচল ঠিক করতে চায়, আর সেই সুযোগ কাজে লাগায় জঙ্কুক। তের ডান হাত থেকে বল নিয়ে নিজে বাস্কেটে ঢুকিয়ে দেয়। তে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে থাকে জঙ্কুকের দিকে। জঙ্কুক চোখ টিপ দিয়ে বলে, নাও ইউ হ্যাভ অন চান্স মায়াবতী। তে রেগে মেগে তাকিয়ে থাকে জঙ্কুকের দিকে। অতঃপর কিছু ভেবে শাড়ির আঁচল পেঁচিয়ে কোমরে গুজে নেয়, চুলগুলো ছোট খোপা করে নেয়। নিজেকে প্রস্তুত করে তে চোখ ছোট ছোট করে তাকায় জঙ্কুকের দিকে। মুখে মিষ্টি হাসি ঝুলিয়ে রাখে। জঙ্কুক তাকিয়ে থাকে তের ওই দৃষ্টিতে। জঙ্কুক নিজেও তার ছোপ ছোপ দাড়ির মাঝে শুষ্ক এক হাসি দেয়। তে ভেবে নেয় জঙ্কুক তার মায়ার জালে ফেসেছে। সুযোগ বুঝে তে ঠিক জঙ্কুকের হাত থেকে বল নিয়ে নেয়।
কিন্তু তেকে অবাক করে জঙ্কুক জোরে চিল্লিয়ে বলে ওঠে, বাচ্চারা চোখ বন্ধ করো, তোমাদের মন্ত্রীমশাই এখন প্রেম করবে। বাচ্চারা একটু চাওয়াচাই করে নেয়। জেহব ও আয়ু বলে দেয়, চোখে হাত দিয়ে বন্ধ করো। সবাই সাথে সাথে চোখ বন্ধ করে। তে বল হাতে ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে জঙ্কুকের দিকে। এখন আবার কিসের প্রেম? ভাবনার মাঝে জঙ্কুক তের কাছে এসে তের মুখ পানে চেয়ে থাকে। তারপর তের ললাটে একটি ভালোবাসার চিহ্ন দেয়। তে কেঁপে ওঠে। জঙ্কুক সেই সুযোগে তের থেকে বল নেয়। তের থেকে বল নিয়ে তের কানের কাছে নিজের মুখ নিয়ে এসে বলে, দুষ্টুমি করতে নেই মায়াবতী। বলেই তের ছোট খোপা খুলে চুলগুলো ছেড়ে দেয়। তারপর বলে, এসব টেকনিক আমাদের ফার্স্ট নাইটের জন্য জমা রাখো। এখানে তো বাস্কেটবল খেলবো, আমার প্রেম ভালোবাসা তো এখানে না। জঙ্কুকের এমন কথা শুনে তে আর চোখে তাকিয়ে রাগ দেখাতে থাকে। জঙ্কুক তের থেকে দূরে যেতে যেতে সবাইকে বলে, বাচ্চারা চোখ খুলো। সাথে সাথে সবাই চোখ খুলে আর জঙ্কুক বাস্কেটে তৃতীয়বারের মতো বল রেখে দেয়। সবাই হাততালি দিয়ে হাসতে থাকে। জঙ্কুক ও তে যেই জিতুক না কেন, এরা তো সবাই কাছের, যে কোনো একজন জিতেছে মানেই খুশি। খেলাধুলা শেষ করতে করতে আশ্রমের কর্মী এসে ডাক দিতে থাকে, খাবার রান্না হয়ে গেছে, গরম গরম শীতকালের খাবার খেলে ভালো লাগবে আর বাচ্চারাও ঘুমিয়ে যাবে। সবাই চলে যায়। তে ঠাই দাঁড়িয়ে আছে সেখানটায়। হুট করে জঙ্কুক এসে তের কোমর থেকে শাড়ির আঁচল ছেড়ে দেয়। তের গায়ে ছোঁয়া না লাগলেও আঁচল সরে যাওয়াতে অনুভব করতে পারলো শাড়িতে জঙ্কুক হাত দিয়েছে। এমনিতেই রাগ চেপে বসে আছে তের মাথায়। হেরে যাওয়াটা যেন একটা বড় ব্যর্থতা তের কাছে। সে হারতে চায় না, সে চায় জিততে, আর এই জঙ্কুক তাকে হারিয়ে দিচ্ছে। এখন আবার তার গায়ে হাত দিল। একটু আগে তার কপালে ভালোবাসা দিল। সহ্য করতে না পেরে তে জঙ্কুকের কলার চেপে নিয়ে গেল আশ্রমের পিছনে। দেয়ালের সাথে জঙ্কুককে চেপে ধরে।